প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি জিসমিনারা ফেরদৌসী। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। সংঘাত সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হলো 835 ইউনিয়নের ভোট, 4 জেলায় 7 জনের মৃত্যু। সবসময় কিছুটা মারামারি হয়, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। রেন্ট্রি হোটেলের ধর্ষণ মামলায় সাফাত সহ 5 আসামি খালাস, 72 ঘন্টার বেশি হলে ধর্ষণ মামলা নয়, পুলিশকে আদালতের পর্যবেক্ষণ। বিআরটিএর অভিযানের পরও থামছে না রাজধানীর সিটি সার্ভিসের ভাড়া নৈরাজ্য, সিএনজি চালিত বাসও বেশি ভাড়া আদায়। ইসি সহ সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে সরকার, অভিযোগ ফখরুলের। অপশক্তির সাথে সমঝোতায় বিএনপির রাজনীতি, মন্তব্য কাদেরের। দর্শক শুনলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো পুরো সংবাদ। শুরুতে সারা দেশে ইউনিয়ন পরিষদের নির্বাচন প্রসঙ্গ। বিচ্ছিন্ন সংঘাত সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হলো দেশের দ্বিতীয় ধাপের 835 ইউনিয়নের ভোট গ্রহণ। জেলায় জেলায় সংঘর্ষ, নরসিংদীর রায়পুরায় 3 জন সহ এ পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে শতাধিক। নরসিংদীর বাইরে কুমিল্লার মেঘনায় 2 জন, কক্সবাজার সদরে 1 জন, চট্টগ্রামের ফটিকছড়িতে 1 জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ড, মেহেরপুরের মুজিবনগর, মাদারীপুরের কালকিনি সহ বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে ফাঁকা গুলি ছোড়া বিভিন্ন ব্যবস্থা নিতে হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। দ্বিতীয় ধাপে 335টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলায় জেলায় সংঘর্ষ হয়েছে। এসব সংঘর্ষে বেশ কয়েকজন নিহত ছাড়াও শতাধিক আহত হয়েছেন। নরসিংদীর রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের 2 প্রার্থী সমর্থকদের সংঘর্ষে অন্তত 3 জন নিহত হয়েছে। সকালে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের দুর্গম চরে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন বাঁশগাড়ী এলাকার দুলাল মিয়া, সালাউদ্দিন ও জাহাঙ্গীর মিয়া। মারামারির সময় গুলিবিদ্ধ ও টেটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন কমপক্ষে 20 জন। কুমিল্লার মেঘনা উপজেলার 2টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘর্ষে 2 জন মারা গেছেন। নিহতরা হলেন বাওরখোলা ইউনিয়নের বিহারচর গ্রামের সানাউল্লাহ ডালি ও মানিকচর ইউনিয়নের বল্লবের কান্দিক গ্রামের শাওন আহমেদ। মানিকারচরের আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে হামলা ও ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে শাওনের মৃত্যু হয়। রামপ্রসাদ চরের কেন্দ্রে হামলার শিকার হন স্বতন্ত্র প্রার্থী। কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে 2 সদস্য প্রার্থী সমর্থকদের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সহ আহত হয়েছেন অন্তত 10 জন। 1 নম্বর ওয়ার্ডের তৈয়তা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হতাহতের ঘটনা ঘটে। নিহতের নাম আক্তারুজ্জামান পুতু। চট্টগ্রাম ফটিকছড়ি ইউনিয়নের গোপালঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে বাজারে 2 সদস্য প্রার্থী সমর্থকদের সংঘর্ষে 1 জন নিহত হয়েছে। দুপুরে সংঘর্ষ চলাকালে ছুরিকাঘাতে নিহত মোহাম্মদ শফিক একই এলাকার বাসিন্দা। মাদারীপুরের কালকিনি সাহেবরামপুর ইউনিয়ন নির্বাচনের 3 নম্বর ওয়ার্ডের আন্ডারচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে 2 চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষের মধ্যে শতাধিক বোমা বিস্ফোরণ, গোলাগুলি ও কেন্দ্র দখলের ঘটনা ঘটে। মেহেরপুর মুজিবনগরের মহাজনপুর ইউনিয়নের কোমরপুর ভোটকেন্দ্রে নৌকা প্রার্থী ও বিদ্রোহী প্রার্থী সমর্থকদের মারমুখী অবস্থান নিয়ে পুলিশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 4 রাউন্ড গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। চট্টগ্রামের সীতাকুণ্ডের 8 নং সোনাইছড়ি ইউনিয়নের একটি কেন্দ্রে 2 মেম্বার প্রার্থী সমর্থকদের সংঘর্ষ হয়। পুলিশ 20টির বেশি পেট্রোল বোমা সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। সাতক্ষীরার বৈকারী ইউনিয়নের খলিলনগর কেন্দ্রে 2 পক্ষের সংঘর্ষে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান অলসে সহ 8 জন আহত হয়েছে। শেরপুর সদরের চরশেপুরের হাতিয়াগলা সহ বেশ কয়েকটি কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে 17 জন আহত হয়েছে। বিভিন্ন কেন্দ্রে গোলযোগ ও বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ 30 রাউন্ড গুলি ছুড়ে। এছাড়াও গোপালগঞ্জ, নোয়াখালী, নাটোর, নারায়ণগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষের মধ্য দিয়ে ভোট গ্রহণ শেষ হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ইউনিয়ন পরিষদের নির্বাচনে সবসময় ঝগড়া মারামারি একটু হয়েই থাকে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে পুলিশের কাজ করছে বলেও জানান তিনি। সচিবালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বিজয় দিবস উদযাপন উপলক্ষে গঠিত নিরাপত্তা বিষয়ক উপকমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরই মধ্যে হতাহতের ঘটনায় জড়িতদের অনেকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে চক্রান্তের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। আমাদের বিশাল এলাকা নিয়ে নির্বাচন হচ্ছে। এই ইউপি নির্বাচন এটা সবসময় আপনারা দেখে আসছেন
এটা গোষ্ঠীর নির্বাচন, আধিপত্যের নির্বাচন, এটা সবসময় একটু ঝগড়াঝাটি হয়েই থাকে। তা এই আমাদের যেটা হয়েছে, এটা বেশ কয়েকটি জায়গায় আমরা হতাহতের ঘটনা আমরা দেখছি। পুলিশ যথাযথভাবেই আইডেন্টিফাই করেছে তাদেরকে, এবং যারা দোষী ব্যক্তি তাদেরকে অ্যারেস্ট করে ফেলেছে ইতিমধ্যেই, এবং যারা এই চক্রান্তের সঙ্গে জড়িত তাদেরকেও চিহ্নিত করে তাদের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রেইনট্রি হোটেলের ধর্ষণ মামলার খবর। 4 বছর আগে রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রী ধর্ষণের মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেন সেলিমের ছেলে সাফাত আহমেদ সহ 5 আসামিকে খালাস দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক মোসাম্মদ কামরুন নাহার এই আদেশ দেন। আদালত বলেন, রাষ্ট্রপক্ষ এই মামলায় অভিযোগ প্রমাণ করতে পারেনি, আদালতের সময় নষ্ট হয়েছে। আদালত পর্যবেক্ষণে জানিয়েছে 72 ঘন্টার বেশি হলে পুলিশ যেন ধর্ষণ মামলা না নেয়। আরও জানাচ্ছেন শিউলি রোজা। 2017 সালে 28 মার্চ বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে 2 বিশ্ববিদ্যালয় ছাত্রীকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়। ধর্ষণের অভিযোগে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তার 2 বন্ধুসহ 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই 2 তরুণী। বিষয়টি নিয়ে সে সময় দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করে। কয়েক বছর মামলা চলার পর কয়েক দফা মামলা পিছিয়ে রায় ঘোষণা করা হলো। এই মামলার কোনো ভিত্তি নেই, এই ভিত্তি ছাড়া এই মামলা নিয়ে এই মামলাটি আদালত সময় নষ্ট করে এই একটা মিথ্যা মামলাকে এই রায় ঘোষণার পূর্বে আলোচিত করে একটা মিথ্যা মামলাকে আজকে বিজ্ঞ আদালত এই রায়ের মাধ্যমে সত্য প্রমাণিত হলো, আসামিকে খালাস প্রদান করেছে। মামলার 2 ভিকটিম অহেতুক আদালতের 94 কার্যদিবস নষ্ট করেছেন জানিয়ে এরপর থেকে পুলিশকে এই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন আদালত। একটা লেডি ধর্ষিত হলে 72 ঘন্টা তারিখ পাওয়া যায়। এই 72 ঘন্টার পরে যদি কোনো মেডিকেল টেস্টে এটা না আসার সম্ভাবনাই বেশি, যার কারণে 72 ঘন্টা পরে কোনো মামলা না নেওয়ার জন্য সে সুপারিশ করবে। ধর্ষণের ঘটনা সত্যি দাবি করে উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দেন বাদী পক্ষের আইনজীবী। আমার বাদীর সাথে আমাদের কথা হয়েছে, বাদীর আত্মীয় সাথে কথা হয়েছে, ভিক্টিমের সাথে কথা হয়েছে, ওনারা উচ্চ আদালতে মামলাটা আপিল দায়ের করবেন এবং যা যা প্রয়োজনীয় সেগুলো আমরা কপি। মামলায় অভিযুক্ত 5 আসামি সবাই রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে বেরিয়ে যাওয়ার সময় তাদের সবাইকে উৎফুল্ল দেখা যায়। শিউলি রোজা, মাই টিভি, ঢাকা। গণপরিবহনে ভাড়া বৃদ্ধি প্রসঙ্গ। বিআরটিএর অভিযানের পরেও থামছে না রাজধানীর সিটি সার্ভিসে ভাড়া নৈরাজ্য। জ্বালানি তেলের দাম বাড়লেও সিএনজি চালিত বাসও বেশি ভাড়া আদায় করছে বলে জানান যাত্রীরা। অভিযোগের সত্যতা পেলে জরিমানার পাশাপাশি স্টিকার দিয়ে সিএনজি চালিত বাস চিহ্নিত করে দিচ্ছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। আরও জানাচ্ছেন SM আরিফ। সরকার নির্ধারিত বাস ভাড়া নিয়ে নৈরাজ্য থামছে না নগরীর সিটি সার্ভিসে। বিআরটিএর অভিযান চললেও ওই বিলের নাম করে বেশি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। গুলিস্তানের ভাড়া 20 টাকা আসলো, আজকে চাইতে আছে 30 টাকা। আমি আজমপুর থেকে যাচ্ছি, গুলিস্তান যাব, 50 টাকা ভাড়া নিচ্ছি। বাড়ানো সম্পূর্ণ অযৌক্তিক। বেড়েছে সিএনজি চালিত বাসের ভাড়াও। যাত্রীরা বলছেন, ডিজেল কিংবা সিএনজি বোঝার উপায় নেই তাদের। আমরা যতটুকু জানি ঢাকা শহরের অনলি 500 থেকে 600 বাস আছে যেগুলো ডিজেলে চলে, বাকি সব গ্যাসে। এখন সবই ডিজেলে চলতেছে। ডিজেলের ওই ভাড়া একই ভাড়া, ওরা কি বলবো সিএনজি? আপনারা বলবো ভাড়া বাড়ছে 20 টাকার ভাড়া 30 টাকা, এক কথায় শেষ। ভাড়া নৈরাজ্যের পাশাপাশি সিএনজি চালিত বাস চিহ্নিত করতে অভিযান চালাচ্ছে বিআরটিএ। বিআরটিএ থেকে একটা স্টিকার সরবরাহ করা হচ্ছে সিএনজি চালিত এবং মালিক সমিতিদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা আশা করব যে সব সিএনজি চালিত গাড়িতে এই স্টিকারটা আপনারা দেখতে পাবেন। এবং আমি নিজে আজকে 2টা সিএনজি চালিত গাড়ি পেয়েছি, আমি সেটা লাগাই দিছি। ভিতরের যে লোকাল গাড়িগুলো সেইখানে বিভিন্ন দূরত্বে সরকার নির্ধারিত যে 2 টাকা 15 পয়সা ভাড়া, তার থেকে অধিক ভাড়া নেওয়া হচ্ছে। এবং আমরা এরকম বেশ কিছু গাড়ি পেয়েছি এবং যাত্রীদেরকে ভাড়া ফেরত দেওয়ার পাশাপাশি এই গাড়িগুলোকে, পরিবহনগুলোকে জরিমানা করা হচ্ছে। অনিয়ম করা বাসের তালিকা পেলে তা বন্ধ করে দেওয়ার কথা জানায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। আমরা বিআরটিএকে জানাইছি যে আপনাদের চার্টটা স্পষ্ট না, আমাদেরকে একটা স্পষ্ট চার্ট দেন, যে চার্টটা পাইলে পরে আমাদের বুঝতে সুবিধা। ওটা গাড়িগুলো যে ফাইন করছেন এটার একটা লিস্টও আমাদের কাছে পাঠান, কারণ পাঠাইলে হবে কি, আমরা যদি 4-5 দিন লস্ট অ্যানালাইসিস করি তাহলে হয়তো বোঝা যাবে যে কারা নিয়মিত করতেছে। সব রকমের ব্যবস্থাই নেব, যদি দরকার হয় আমরা সে গাড়ি বন্ধ করে দেব। SM আরিফ, মাই টিভি, ঢাকা।
এবার রাজনৈতিক প্রসঙ্গ। নির্বাচনী কমিশন ও বিচার বিভাগ সহ দেশ পরিচালনায় সম্পৃক্ত সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে সরকার বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মানুষের অধিকার ফিরিয়ে আনতে ক্ষমতাসীনদের বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আন্দোলনের মাধ্যমে সরকার পতনের কথা বলেন দলের অন্য নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মাহবুব সৈকত তার বিস্তারিত রিপোর্টে। বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আয়োজনে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা। ক্ষমতাসীনরা বাকশালের মতো শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের মতো একটা ব্যবস্থা এখানে প্রবর্তন করবার জন্য খুব গভীর চক্রান্ত হচ্ছে। গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে মানুষের মতামতের ভিত্তিতে পার্লামেন্ট প্রতিষ্ঠা করবার যে বিষয়টা ছিল সেটাকে পুরোপুরিভাবে ধ্বংস করে ফেলা হয়েছে। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, প্রশাসনকে ধ্বংস করা হয়েছে এবং সবচেয়ে ভয়াবহ ব্যাপার যেটা, যে আমাদের বিচার ব্যবস্থাকে পুরোপুরিভাবে দলীয়করণ করে ফেলা হয়েছে। ক্ষমতা ধরে রাখতেই সরকার স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র ধ্বংস করছে বলে অভিযোগ করেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। স্বাধীনতার যে আকাঙ্ক্ষা এবং ৭ই নভেম্বর আকাঙ্ক্ষা আজকে সবগুলো ভুলুণ্ঠিত। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আর আজকে যারা ক্ষমতায় তারা বারবার গণতন্ত্রকে হত্যা করেছে। জাতীয় প্রেস ক্লাবে এনডিপির আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দলীয় সিন্ডিকেটকে সুবিধা দিতেই সরকার জ্বালানি তেলের মূল্য বাড়িয়েছে। কৌশল করে পরিবহনের মালিকদেরকে দিয়ে পরিবহন বন্ধ করে যাতায়াত ভাড়ার মূল্য বৃদ্ধি করে জনগণের আরও ক্ষতি করে দেওয়া হলো। প্রত্যেক জিনিসের তো একটা পরিবহন ব্যয় আছে, যাই আছে সেটা আরও বাড়িয়ে আমার আপনার কাছ থেকে কেটে নেওয়া হবে। সরকারের লাভ কি? তার দলের লোকজনকে খুশি করলো, তাদেরকে কিছু লাভের ব্যবস্থা করে দিল। আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত বর্তমান সরকারের টিকে থাকা নিয়ে সংশয় জানান বিএনপি নেতৃত্বাধীন জোট ও ফ্রন্টের নেতারা। 2023 পর্যন্ত সরকার যেতে পারবে না যদি এইভাবে যেতে চায়। স্লোগান ছাড়াও রাজনীতি হয় না, কিন্তু এটা কোন জায়গা হবে এটাই হলো কথা আর কি। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। স্বার্থান্ধ ও সাম্প্রদায়িক অপশক্তির সাথে সমঝোতাই এখন বিএনপির রাজনীতি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি সকালে সচিবালয়ে তার দপ্তরের ব্রিফিংকালে এই মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, সরকার নয়, ফ্যাসিবাদী চরিত্র এখন বিএনপির রাজনীতিতে সুস্পষ্ট। তিনি বলেন, আসলেই বিএনপির মুখে গণতন্ত্রের কথা বললেও তারা ফ্যাসিবাদী মানসিকতায় বহন করে। বিএনপি এখন আত্মবিশ্বাস হারানো এক রাজনৈতিক দল বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। সাহস হারানো একটি দল, তারা তো প্রতিদিনই সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছে, মিথ্যাচার করছে, প্রেস ব্রিফিং করে নেতারা যা খুশি তাই বলছে। সেজন্য তো তাদের সরকারের তরফ থেকে কোনো প্রকার হেনস্থা হওয়া কোনো নজির তারা দেখাতে পারবেন না। পদে পদে সরকারের উপর দায় চাপিয়ে নিজেদের ব্যর্থতা আড়াল করার অপচেষ্টা তারা করেন। আন্দোলন সংগ্রামে সব সময় শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড কাজ করেছে যুবলীগ। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। শুধু স্লোগান দিয়ে নয়, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ত্যাগের মনোভাব নিয়ে কাজ করতে যুবলীগের নেতাকর্মীদের প্রতি পরামর্শ দেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রাকিব হাসানের রিপোর্ট। ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমিতে আওয়ামী যুবলীগের এই আলোচনা সভা। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে আন্দোলন সংগ্রামে যুবলীগের ভূমিকার কথা তুলে ধরেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। সেই থেকেই কিন্তু বঙ্গবন্ধুর চিন্তা চেতনার সাথে শেখ মুজিবের সম্পর্ক এবং অত্যন্ত ঘনিষ্ঠতার সাথে আমরা কিন্তু এই লিবারেশন আন্দোলনটা যে আলটিমেটলি হবে, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন যে হবে, এটা কিন্তু আমরা তখন থেকে জানতাম এবং তখন থেকেই আমরা আন্দোলনের সূচনা করেছিলাম। দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম সংগঠনের সন্ত্রাস, জঙ্গিবাদ এবং স্বাধীনতা বিরোধীদের জায়গা না দেওয়ার আহ্বান জানান। এটা আদর্শকে গ্রহণ করতে হলে নিজেকে ত্যাগের স্বীকার করতে হবে।
ত্যাগ হচ্ছে সবচেয়ে বড় আদর্শ। যাদের ত্যাগ আছে তাদের কোনো মৃত্যু নাই, তারা সারা জীবন জেগে মানুষের জন্য যারা ভালোবাসে তাদের মৃত্যু নাই। বঙ্গবন্ধুর কোনোদিন মৃত্যু হবে না। এই বাংলার মাটিতে বাংলা যতদিন থাকবে বঙ্গবন্ধুর কোনোদিন মৃত্যু হবে না। এর আগে সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকার কথা তুলে ধরেন। একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে এবং প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর যেই স্বপ্ন বঙ্গবন্ধু কন্যা বাস্তবায়ন করছে, সেটা আমরা আমাদের এই যুবশক্তি সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাবে। পরে বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনিসহ 15ই আগস্টে নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীরা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। রোহিঙ্গা সংকটে নিরসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে ফ্রান্স। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফরে সে দেশের রাষ্ট্র সরকার প্রধানরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন। এছাড়াও বাংলাদেশকে সামরিক সহযোগিতা দিতেও প্রস্তুত বলে জানিয়েছে ফ্রান্স। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন এই ব্রিফিংয়ে এসব কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালে বাংলাদেশ ও ফ্রান্স আর্থিক সহায়তা ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত 3টি চুক্তি স্বাক্ষর করেছে। 2টি চুক্তি অনুযায়ী ফ্রান্স বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে সহায়তা প্রদানে ঢাকাকে 330 মিলিয়ন ইউরো দেবে। ট্রেনিং, প্রযুক্তির আদান প্রদান, তখন ওরা বলেছে যে না তোমাদের তো কিছু অস্ত্র লাগবে, তারা বলেছে অবশ্যই তারা এটা বিবেচনা করবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আজ থেকে শুরু হলো বিশ্বের অন্যতম বৃহৎ আইসিটি বিষয়ক কনফারেন্স ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি 2021। এই উপলক্ষে সন্ধ্যায় মিনিস্ট্রিয়াল কনফারেন্স অনুষ্ঠিত হয়। বিশ্বের 85টি দেশের মন্ত্রীর প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সচিব ওয়াজেদ জয় বলেন, তথ্য প্রযুক্তির উন্নয়নে এই কনফারেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সাথে উন্নত দেশের সাথে বিভিন্ন তথ্য পরিকল্পনা লেনদেনের ফলে অনুন্নত দেশগুলো এগিয়ে যাবার সুযোগ পাবে। We get this constant criticism from rich, shall we say, white countries about corruption in our countries. They fail to mention the legalized corruption that they have in their countries through, they have legalized it through lobbying, which we feel is not really honest. So দেশে একদিনে করোনায় একজনের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি ঢাকার বাসিন্দা। বাকি 7 বিভাগে আর কেউই মারা যায়নি। এর আগে 6 নভেম্বর একজনের মৃত্যু হয়েছিল। তার আগে একদিনে একজনের মৃত্যু হয় গত বছর 5 মে। এদিকে গত 24 ঘন্টায় দেশে আরও 237 জনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছে। নতুন মৃত্যু রোগীদের নিয়ে দেশে এই পর্যন্ত মারা গেছে 27,907 জন আর আক্রান্ত হয়েছে 15,71,907 জন। গত 24 ঘন্টায় 19,544 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় বিপরীতে শনাক্ত 1.21%। আগের দিন এই হার ছিল 1.31%। আর ইনজেকশন নয়, ভবিষ্যতের করোনা প্রতিষেধক হিসেবে নেজাল স্প্রে আর ট্যাবলেট ক্যাপসুলের উপরেই ভরসা রাখছেন বিজ্ঞানীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীরা এখন সেকেন্ড জেনারেশন করোনা প্রতিষেধকগুলোকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিস্তারিত মার্জিয়া মান্নানের রিপোর্টে। অতিমারি করোনা প্রতিষেধকে টিকার বদলে এখন নেজাল স্প্রে আর মুখে খাওয়ার ওষুধ অনেক বেশি সুবিধাজনক বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যতম শীর্ষ বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন এই সেকেন্ড জেনারেশন করোনা প্রতিষেধকগুলোকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ইনজেকশনের তুলনায় সেগুলো নেওয়া সহজ। এছাড়াও আরো বেশি সময় ধরে গবেষণা চালানোই ট্যাবলেট বা ওষুধগুলোর কার্যক্ষমতাও বেশি হতে পারে। Something very new this time, that we have so many different platforms being used to develop vaccines. বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ কর্তা লিসা হেডম্যান জেনেভায় স্বাস্থ্য সংক্রান্ত এক বৈঠকে বলেন, সিরিঞ্জ উৎপাদন ব্যাপক হারে না বাড়লে খুব শীঘ্রই সিরিঞ্জের বিপুল সংখ্যা দেখা দিতে পারে। ফলে শিশুদের সাধারণ টিকাকরণের কাজে ব্যাঘাত ঘটবে। সেক্ষেত্রে নেজাল স্প্রে বা ট্যাবলেটের আদলে করোনা প্রতিষেধক পাওয়া গেলে সিরিঞ্জ সংকটের অনেকটাই সুরাহা হবে।
এই মুহূর্তে করোনার 129টি প্রতিষেধকের মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ চলছে। ক্লিনিক্যাল ট্রায়ালের অপেক্ষায় রয়েছে আরও 194টি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন আরও বলেন, এগুলোর মধ্যে বেশ কয়েকটি নিরাপদ এবং কার্যকর প্রমাণিত হবে এবং তখন খুব সহজেই নিজেই ওষুধ খাওয়া কিংবা নেজেল স্প্রে করে নেওয়া। I'm sure some of them will prove to be very safe and efficacious, and others may not. So they do need to go through the phases of clinical trials before we know. নেজাল স্প্রের সাহায্যে নাকে স্প্রে করে স্থানীয়ভাবে ভাইরাস আটকে দেওয়া যায়। এতে ভাইরাস ফুসফুস পর্যন্ত ছড়াতে পারে না আর চটজলদি কাজও করে এই ধরনের প্রতিষেধকগুলো। তাই ভবিষ্যতে করোনায় ভরসা এই সেকেন্ড জেনারেশন প্রতিষেধকগুলোই। মার্জিয়া মান্নান, মাই টিভি। বকশিশ না পেয়ে রোগীর অক্সিজেন মাস্ক খুলে মৃত্যুর ঘটনায় বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের খণ্ডকালীন কর্মী আসাদুল ইসলাম মীর ধলুকে ঢাকার আবদুল্লাপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। সকালে গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। দুপুরে কারওয়ানবাজার র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, আসামির দাবিকৃত টাকা থেকে মাত্র 50 টাকা বকশিশ কম পেয়ে বিকাশ চন্দ্র দাসের অক্সিজেন মাস্ক খুলে দিলে তার মৃত্যু হয়। গ্রেফতারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গত 6 বছর যাবৎ বগুড়ার এই সরকারি হাসপাতালে মূলত পরিচ্ছন্ন কর্মী হিসেবে সে কর্মরত রয়েছে। সে দুপুর 2টা পর্যন্ত পরিচ্ছন্ন কর্মী বা অন্য কর্মী কাজ করা পরবর্তী 2টার পর থেকে সে জরুরি বিভাগের বাহিরে সে বিভিন্ন রকম মানুষকে চিকিৎসার সহযোগিতার কথা বলে দালালি করা বা প্রতারণা করা, এই জাতীয় কাজ সে গত 6 বছর যাবৎ বিভিন্ন সময় করে আসছিল। সিরাজগঞ্জের তারাশে গ্যাসবাহী লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইকেল আরোহী 3 জন নিহত হয়েছে। গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেলে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের তারাশে উপজেলার মহিষুলটি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আশিক, পলক ও স্বপন, সবাই পাবনা জেলার ভাঙ্গুড়া থানার পাইকপাড়া গ্রামের বাসিন্দা। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত ও 3 জন আহত হয়েছে। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সংঘাত সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হলো 835 ইউনিয়নের ভোট, 4 জেলায় 7 জনের মৃত্যু, সবসময় কিছুটা মারামারি হয়, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। রেন্ট্রি হোটেলে ধর্ষণ মামলায় সাফাত সহ 5 আসামি খালাস, 72 ঘন্টার বেশি হলে ধর্ষণ মামলা নয়, পুলিশকে আদালতের পর্যবেক্ষণ। বিআরটি এর অভিযানের পরও থামছে না রাজধানীর সিটি সার্ভিসের ভাড়া নৈরাজ্য, সিএনজি চালিত বাসও বেশি ভাড়া আদায়। ইসি সহ সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে সরকার, অভিযোগ ফখরুলের। অপশক্তির সাথে সমঝোতায় বিএনপির রাজনীতি, মন্তব্য কাদেরের। চীনের উত্তর পূর্বাঞ্চলে 116 বছরের রেকর্ড তুষারপাত, একজনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত 5,500-এর বেশি মানুষ। টি-20 বিশ্বকাপের ফাইনালে যেতে পাকিস্তানের দেয়া 177 রানের টার্গেটে ব্যাট করছে অস্ট্রেলিয়া। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়াও ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।